দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় আচার হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৩৩ জন হাজি। সৌদি আরবের ফ্লাইনেস এয়ারলাইন্সের একটি বিমানে প্রথম ফিরতি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজব্রত পালনের তৃপ্তি ছিল সবার চোখে মুখে। হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হাজিরা। জীবনে প্রথম হজ করতে গিয়ে কাবা শরীফ দেখে আবেগে আপ্লুত হয়ে যান হাজিরা। একই অনুভূতি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখে। সারা জীবনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে, মিটেছে ছোটবেলা থেকেই স্বপ্নের মক্কা ও মদিনা দেখার তৃষ্ণা। মনের ইচ্ছা ছিল যে আল্লাহ তুমি আমাকে কাবা শরীফ দেখাইও। ওই মুহূর্তে যেন কান্দে একদম ভেঙে পড়ছিলেন যে আল্লাহ সরাসরি তোমাকে দেখার কি করছে। আল্লাহ নবীজির রওজা যখন দেখছি তখন মনটা ভরে গেছে এবং আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ আপনার হাবিবের উসিলা আমাদেরকে মাফ করে দেন। অন্তরের কেন্দ্রবিন্দু হচ্ছে রওজা শরীফ। সেখানে গেলে সব মানুষই আবেগে আপ্লুত হয়ে যায় এবং তারা অনেকে হুঁশ জ্ঞানী হারায় ফেলে, পাগলের মতো আচরণ করে। এ যাত্রায় ৩৩৩ জন হাজিকে নিয়ে সৌদি আরবের ফ্লাইনেস বিমানের প্রথম ফিরতি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সন্ধ্যা ৭টা নাগাদ। এ সময় হাজিদের জমজম পানি ও ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সবই ভালো ছিল, কিন্তু লোক সংখ্যা বেশি, একটু ওই ফরজ হজের দিন একটু কঠিন। হজ খুবই ভালো লাগছে, টাকাটা একটু বেশি আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হজ পালনের সময় দেশের সকলের জন্য দোয়া করেছেন হাজিরা। চলতি বছরের হজ ব্যবস্থাপনায়ও সন্তুষ্ট মুসল্লিরা। জি ইনশাল্লাহ, আমি দেশের সবার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করা হয়েছে। এবারে ব্যবস্থাপনা সব দিক দিয়ে সুন্দর, দেশ ও জাতি সারা বিশ্বে মুসলমানের জন্য দোয়া করছি। সবাইকে যেন আল্লাহ ওখানে নেয়। ওইখানকার ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। মিনা, আরাফা, মুজদালিফা, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আশ্বাস, ফিরতি হজ যাত্রায় ১,২২,৮৮৪ জন মুসল্লি নির্বিঘ্নেই ফিরবেন দেশে। এয়ারলাইনের পক্ষ থেকে, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যে তারা সর্বত্র এখানে কাজ করে যাবে যতদিন পর্যন্ত আমাদের সব যাত্রীরা সম্মানিত হাজিরা ফিরে আসবেন। এবং আমরা এখানে এনশিওর করব যারা তাদেরকে যাদের নির্বিঘ্নে এখানে তাদেরকে আমরা গ্রহণ করতে পারি, তাদেরকে এখানে ফর্মালিটিসগুলো করে তাদেরকে বাড়িতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে সেটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বাহরাইনের মানামায় আয়োজন করা হয়েছে ডক্টর এম শাহেদুল ইসলামের বই দ্য থিওরি অব চেঞ্জের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ছিল এই আয়োজন। মানামার স্থানীয় রেস্তোরাঁয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্যে বইটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেন লেখক। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট খন্দকার আশরাফ উদ্দিন, সঞ্চালনা করেন মুসাদ্দেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গালফ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হয়ে আসেন ডক্টর মোহাম্মদ মুফিজুর রহমান, বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, তাজউদ্দিন শিকদার, এম এ হাশেম ও শামসুল হক। আশা করছি 14টি থিওরি সম্বলিত এই বইটি অধ্যয়ন করলে পাঠকবৃন্দ উপকৃত হবে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে। টানা পঞ্চম রাতেও দাঙ্গা সহিংসতায় অগ্নিগর্ভ ফ্রান্স। শনিবার দেশজুড়ে 719 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। রাজধানীতে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও মার্সেই শহরে পুলিশের সাথে চলে দফায় দফায় সংঘাত। ঘটেছে লুটপাটের ঘটনাও। প্যারিসে মেয়রের বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা। কড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা প্যারিস। নগরীর অলিতে গলিতে 24 ঘন্টা টহল দিচ্ছে হাজার হাজার পুলিশ সদস্য। দাঙ্গা সহিংসতা ঠেকাতে শনিবার বাড়তি তৎপরতা ছিল ফরাসি নিরাপত্তা বাহিনীর। এর জেরে রাজধানীতে গতকাল সহিংসতার মাত্রা 4 দিনের তুলনায় ছিল কিছুটা কম। এদিন প্যারিসের রাজপথে সেভাবে সংগঠিত হওয়ার সুযোগ পায়নি বিক্ষোভকারীরা। নাশকতা এড়াতে সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয় গণপরিবহন। পুলিশি তৎপরতা উপেক্ষা করে সহিংসতার চেষ্টা করলে চালানো হয় ধরপাকড়। রাতে গাড়ি নিয়ে কয়েকজন বিক্ষোভকারী মেয়রের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। শুধুমাত্র গাড়ি থামাতে রাজি না হওয়ায় ছেলেটাকে মেরে ফেলা হলো। আমার ভাইয়ের সাথেও এমনটা ঘটতে পারত। আমরা কেউই এখানে নিরাপদ নই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পঞ্চম রাতেও দেশজুড়ে গ্রেপ্তার হয়েছে 7 শতাধিক। এদিন সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল মার্সেই শহরে। রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘাত হয়। বেশ কিছু জায়গায় লুটপাটও চালানো হয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে 10টি শপিং মল, 200 সুপারমার্কেট, 250 ব্যাংক, ফ্যাশন স্টোর, রেস্তোরাঁয় হামলা চালানো হয়েছে। অন্তত 15টি সুপারমার্কেট পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের প্রথম দায়িত্ব রাষ্ট্রের নাগরিক ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। গেল 27 জুন ট্রাফিক আইন অমান্যের জেরে পুলিশ কর্মকর্তার ছোড়া গুলিতে প্রাণ হারান 17 বছরের কিশোর মোহাম্মদ নাহেল। এ ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ফ্রান্স। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসী হওয়ার কারণেই পুলিশের বর্ণবাদী আচরণের শিকার হয়েছে নাহেল। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী আবু তাহির ফ্রান্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তার মাধ্যমে জানবো বিস্তারিত। তাহির, প্যারিসে কি অবস্থা চলছে, সেখানকার পরিস্থিতি কেমন সেটি একটু জানাবেন। একই সাথে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের কোনো ধরনের ঝুঁকি আছে কিনা সেটা একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, আপনি জানেন যে 5 রাত অতিক্রম করে আজকে কিন্তু 6ষ্ঠ রাতে প্রবেশ করতে যাচ্ছে ঠিক এই মুহূর্তেই। আন্দোলন কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছে। প্যারিসে আন্দোলনের তেমন কোনো প্রভাব এই মুহূর্তে নেই, যদিও প্যারিসের বাইরে 2-1টি শহরে এখনো আন্দোলন চলছে। এবং কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে, মানে ফরাসি জাতির উদ্দেশ্যে আন্দোলনকারীদেরকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নাহেলের দাদি। তিনি বলেছেন যে দাঙ্গার মাধ্যমে আসলে এর বিচার সম্ভব না। এবং আপনি জানেন যে একজন মেয়রের বাড়িতে যে হামলা করা হয়েছিল সেটিও কিন্তু ফরাসি জনসাধারণ বেশ ঘৃণার চোখে দেখছে। যারা লুটতরাজের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, এটাও কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে। অপরদিকে প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে নিরাপদ বলাই চলে এবং শঙ্কামুক্ত বলা চলে, যেহেতু ফ্রান্সের পরিবেশ এই মুহূর্তে অনেকটাই শান্ত। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস প্যারিস তারা আজকে একটি হটলাইন সার্ভিস চালু করেছে। যে সকল বাংলাদেশিরা আক্রান্ত হচ্ছেন বা হবেন, অথবা যে সকল বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজের শিকার হয়েছে, এরকম প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা বা তাদের পাশে দাঁড়ানোর কথা। যদিও এখানে আসলে দূতাবাসের ভূমিকা একেবারেই নগণ্য, কারণ ফ্রান্স সরকার একটি শক্তিশালী সরকার এবং ফ্রান্সের যে পদ্ধতিগুলো আছে, যারা লুটতরাজের শিকার হয়েছেন তারা পুলিশের সাথে যোগাযোগ করবেন এবং ইন্স্যুরেন্সে ক্লেম করলেই তারা তাদের যে লুটতরাজ হয়েছে বা যে ক্ষতিপূরণ হয়েছে সেটা পেয়ে যাবেন। তারপরেও দূতাবাস প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে, এজন্য প্রশংসায় ভাসছে আজকে। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে আপনি যদি প্রথম রাত এবং দ্বিতীয় রাতের কথা চিন্তা করেন, তাহলে আজকের রাতে বা গত রাত এবং আজকের রাতে বলা চলে যে আন্দোলন নাই বললেই চলে। যদিও পরিবহন সেক্টরে কিন্তু এখনো সমস্যা বিরাজমান রয়েছে এবং বিশেষ করে প্যারিসের মধ্যে বাস এবং ট্রাম সার্ভিস এখনো স্বাভাবিক হয়নি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তাহির। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার বিস্তারিত। সাতক্ষীরার ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করেছে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ। 6 ট্রাক কাঁচামরিচ পৌঁছেছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দর C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন এসব কাঁচামরিচ স্থানীয় বাজারে কিছু বিক্রি হবে, বাকিরা সরবরাহ হবে রাজধানীতে। ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানিয়েছেন ঈদের ছুটি শেষে আমদানি রপ্তানি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়েও আসতে শুরু করেছে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ। 5টি ট্রাকে করে 34 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বেনাপোল কাস্টমস জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ প্রতি কেজি কাঁচামরিচে 0.50 মার্কিন ডলারের শুল্কায়ন করে খালাস প্রদান করেছেন, যা বাংলাদেশি টাকায় 32 টাকার একটু বেশি। 5 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ FS সারক্রাফ। রোববার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছলে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সফররত জাহাজটিতে 170 জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। চট্টগ্রামে অবস্থানকালে তারা মতবিনিময় ছাড়াও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। ব্যস্ত সূচির কারণে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে না সাধারণ ভক্তদের, এমনটাই জানিয়েছেন মার্টিনেজকে ঢাকায় নিয়ে আসা স্পন্সর প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা। তবে সৌজন্য সাক্ষাৎ হবে ঢাকায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। পাশাপাশি জাতীয় ফুটবল দলের সাফ ব্যস্ততার কারণে দেখা হবে না এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে।
মার্টিনেজের আসার খবরে কলকাতায় যখন আয়োজনের হিড়িক, তখন বিপরীত চিত্র ঢাকায়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের 11 ঘন্টার ঢাকা সফরে থাকছে না তেমন কোনো আয়োজন। বিমানবন্দরে নেমে সরাসরি হোটেল, সেখান থেকে স্পন্সর প্রতিষ্ঠানে স্বল্প সময়ের ভিজিট, সব মিলিয়ে সাধারণ ভক্তদের হতাশ করা খবর জানালো আয়োজক প্রতিষ্ঠানটি। ও 38 ঘন্টা ফ্লাই করে আসতেছে আর কি বাংলাদেশে, এবং এখানে এসে বাংলাদেশে ওর কয়েক ঘন্টা স্কেজুলের পরে হি ইজ ফ্লাইং ব্যাক টু ইন্ডিয়া। সো এই স্কেজুলের ভিতরে হি ইজ নট কমফোর্টেবল টু হোস্ট অর পার্টিসিপেট ইন এনি পাবলিক ইভেন্ট আর কি। সো আনফর্চুনেটলি আমাদের অনেক ইচ্ছা ছিল যে তাকে হচ্ছে যে আমরা একটা পাবলিক ইভেন্ট হোক, অথবা আমরা না হইলেও অন্য কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হোক, কোনো না কোনোভাবে টোটাল জিনিসটা অ্যারেঞ্জ করার। বাট এমি এবং হচ্ছে যে এমি টপ ম্যানেজমেন্ট টিম এই টোটাল স্কেজুল হোক অথবা টাইম লাইনটাতে খুব একটা কমফোর্টেবল না। স্পন্সর প্রতিষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মার্টিনেজের সঙ্গে জাতীয় ফুটবল দলের সাক্ষাতের পরিকল্পনা ছিল স্পন্সর প্রতিষ্ঠানের, কিন্তু সাফ খেলতে দল ভারতে থাকায় সেটিও সম্ভব হচ্ছে না। প্রাইমারিলি আমাদের ইচ্ছা ছিল, স্পেশালি যদি হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল টিম যেহেতু এখন মাত্রই আনফর্চুনেটলি কুয়েতের সাথে হারলো, তবে যখন হারলো তারপরে আমরা খোঁজ লাগাইছি যে তারা আসলে কবে ব্যাক করবে। আনফর্চুনেটলি তারা কালকে ব্যাক করতেছেন। সো তারা যদি আজকেও ব্যাক করতেন তাইলেও হচ্ছে যে ডেফিনেটলি কারেন্ট হোল ফুটবল টিমকেই হচ্ছে যে ইনভিটেশনটা থাকতো, তবে যেহেতু এটা হচ্ছে না এই জন্য আনফরচুনেট। 11 ঘন্টার সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সো ওই জিনিসগুলো হচ্ছে যে চলে যাবে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। রাশিয়ায় 11 জন কূটনীতিক এবং 29 দূতাবাস কর্মীকে বহিষ্কার করল রোমানিয়া। শনিবার বিশেষ ফ্লাইটে বুখারেস্ট ছাড়েন তারা। এ নিয়ে অর্ধেকের বেশি রুশ দূতাবাস কর্মী কমালো রোমানিয়া। মূলত ইউক্রেনের সামরিক অভিযান চালানোর কারণে সৃষ্ট বৈরী সম্পর্কের জেরে এই পদক্ষেপ নিল দেশটির সরকার। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্ত মস্কো বুখারেস্টের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা কি তুলে ধরেছে। অবশ্যই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন। গেল মাসে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফেরত নিতে মস্কোকে 30 দিন সময় বেঁধে দিয়েছিল বুখারেস্ট। জার্মানিতে চালু হলো পায়ে হেঁটে চলাচলের জন্য বিশ্বের অন্যতম দীর্ঘ ঝুলন্ত সেতু, যা পারাপারের সময় মনে হবে যেন আপনি আকাশে হাঁটছেন। একটু হলেই ছুঁতে পারবেন আকাশ, যেতে পারবেন স্বর্গের কাছে। তাই নাম রাখা হয়েছে স্কাই ওয়াক। তবে উচ্চতা ভীতি থাকলে এটি পার হওয়ার দুঃসাহস না দেখানোই ভালো হবে, কেননা দুর্গম পাহাড়ি এলাকায় বানানো সেতুটির উচ্চতা 328 ফুট। স্বর্গের সিঁড়ি দেখতে চান, হাঁটতে চান মেঘের সাথে, তাহলে যেতে হবে জার্মানিতে। শনিবার দেশটির হেসে রাজ্যে চালু হলো পথচারী পারাপারের দীর্ঘতম ঝুলন্ত সেতু, যাকে বলা হচ্ছে স্বর্গের সিঁড়ি। পর্বতের এক চূড়ার সাথে আরেক চূড়াকে যুক্ত করে দিয়েছে এই ঝুলন্ত সেতু। দীর্ঘ নির্মাণ কাজ ও পরীক্ষা নিরীক্ষা শেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে শনিবার। 2170 ফুট দীর্ঘ ও 120 টন ওজনের ব্রিজটি বানাতে সময় লেগেছে 6 বছর। দুর্গম পাহাড়ি অঞ্চলে বানানো হলেও পথচারীদের নিশ্চিন্তে পারাপারের আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠানের সিইও। অবশেষে কাজ শেষ করতে পেরেছি। আমরা আশাবাদী 3D মডেলের এই দীর্ঘ প্রচেষ্টা পর্যটকদের ভালো লাগবে। 150 টন ইস্পাত দিয়ে বানানো পুরো কাঠামোটি ধরে রেখেছে 36টি অ্যাঙ্কার। এরই মধ্যে রোমাঞ্চকর অনুভূতির স্বাদ পেতে ভিড় জমিয়েছেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন। পার হয়ে নিতে চান নতুন অভিজ্ঞতা। অসাধারণ নির্মাণ, এমন দুর্গম একটা জায়গায় ঝুলন্ত ব্রিজ সত্যিই আমার কাছে অকল্পনীয় ছিল। অ্যাডভেঞ্চার প্রিয়দের এটা ভালো লাগবেই। ভয় লাগছে, তারপরেও আমি এতে উঠব। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ঝড় বৃষ্টির সাথে এটি সামলাতে পারবে সাইক্লোনের তাণ্ডব। ব্রিজে একসাথে উঠতে পারবেন 750 জন দর্শনার্থী। পাখির চোখে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য। তবে যাদের উচ্চতা ভীতি রয়েছে তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।